নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। প্রয়োজনে আমি আবার ডাক্তার দেখাবো, সুস্থ হব, তবুও তোমাকে হারাতে পারবো না। রূপন্তীর হৃদয় নরম হলো। সে আগেই এই বিষয়টা আন্দাজ করেছিল, এবার পুরোপুরি নিশ্চিত হলো। তবে বিভানের সব কথা শুনে খারাপও লাগলো ভীষণ। ছেলেটার আজ এই অবস্থার জন্য তারাও অনেকটা দায়ী। হয়তো সালাম হোসেন বিভানের বাবা মাকে হত্যা করেনি, কিন্তু ছেলেটা দেশ তো ছেড়েছিল তার জন্যই। এতদিন দূরে একাকী থেকেছে, তাও তার জন্যই। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে বিভানকে বলল, একটু ছাড়ুন তো, একটা কাজ আছে। বিভান ছেড়ে দিল। মেয়েটা ছাড়া পেয়ে ড্রেসিং টেবিলের নিকট গেল। সেখানে থেকে কিছু একটা মুঠো বন্দি করে ফিরে তাকালো বিভানের দিকে। দুই দিকে দুই হাত ছড়িয়ে দিয়ে বলল, জড়িয়ে ধরুন আমাকে। বিভানের উষ্ঠে হাসি ফুটে উঠল। উৎফুল্ল ভঙ্গিতে সে ছুটে গেল রূপন্তীর পানে। শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল মেয়েটাকে। কিন্তু কিঞ্চিত সময় গড়াতেই কেমন পোড়া পোড়া একটা গন্ধ ভেসে এলো নাকে। বিভান নাক উঁচু করে গন্ধ শুকার চেষ্টা করলো। রূপন্তীকে বলল, কেমন পোড়া পোড়া একটা গন্ধ আসছে। কথাটা শেষ করতে না করতেই ছেলেটা অনুভব করলো তার পায়ে কেমন আগুনের ছেঁকা লাগছে। ত্বরিত গতিতে সে ছেড়ে দিল রূপন্তীকে। তাকালো নিচের দিকে। দেখতে পেল তার স্ত্রী কোয়ার্টার প্যান্টের নিচ থেকে আগুন জ্বলছে। হকচকিয়ে উঠল বিভান। এখানে আগুন এলো কোথা থেকে? ছেলেটা হাত দ্বারা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে তাকালো রূপন্তীর দিকে। দেখতে পেল মেয়েটার হাতে একটা লাইটার। এর মানে এই আগুনের উৎপত্তি এই লাইটার থেকে। শেষ পর্যন্ত এই ছিল রূপন্তীর পেটে পেটে। এর জন্যই মেয়েটা তাকে ছেড়ে ড্রেসিং টেবিলের নিকট এসেছিল, আবার আহ্লাদ করে জড়িয়ে ধরতে বলেছে। আগুন তেমন ছড়িয়ে না যাওয়ায় বিভান হাত দ্বারাই আগুন নেভাতে সক্ষম হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললো বেচারা। বুকে হাত দিয়ে বলল, অল্পের জন্য ভবিষ্যতে বেঁচে গেল। পরপর কটমট করে সে তাকালো রূপন্তীর পানে। দাঁতে দাঁত চেপে বলল, কি করতে চাইছিলে কি তুমি? আরেকটি হলে আমার ভবিষ্যৎ জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। রূপন্তী মুখ বাঁকালো, ভাবলেশহীন ভাবে জবাব দিল, আপনার ভবিষ্যৎ জ্বলে পুড়ে যাওয়ার আগেই আমি আগুন নিভিয়ে দিতাম। বিভান অবাক হলো, চোখ বড় বড় করে বলল, এটা কেমন কথা? একটা মানুষের প্যান্টে আগুন লাগানো কি তোমার কাছে হাস্যকর মনে হয়? যখন তখন একটা বিপদ আপদ ঘটে যেতে পারতো। তাহলে একটা মানুষের গলা চেপে ধরা কি আপনার কাছে খেলা মনে হয়? যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারতো, আমি মরেও তো যেতে পারতাম। তারপর গলা টিপে ধরাটা না হয় বুঝলাম, আপনি নিজের মধ্যে ছিলেন না, অতিরিক্ত উত্তেজিত হয়ে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে গলা টিপে ধরেছিলেন। কিন্তু তুমি মরে যাওয়ার আগেই গলা ছেড়ে দিতাম, এটা তো সজ্ঞানে বলেছিলেন। কোন মুখে এ কথা বলেছিলেন আপনি? এবারে তুমি আমার ভবিষ্যতে আগুন লাগাতে চাইবে? আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে তোমার ভবিষ্যতে কিন্তু শেষ হয়ে যেত। রূপন্তী কটমট করলো, রুক্ষ কণ্ঠে বলল, বলে তো আমি যে শুধুমাত্র আপনার হাফ প্যান্টে আগুন লাগিয়েছি, তাও অল্প, এটাই আপনার পরম সৌভাগ্য। আমার তো ইচ্ছে হচ্ছিল আপনার ওই ফর্সা ঠ্যাং দুটোতে আগুন লাগিয়ে দিতে। কোন সাহসে আপনি স্পেন থেকে ঠ্যাং দেখিয়ে দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন? বিভান বুঝলো মেয়েটা হিংসার বশবর্তী হয়ে এমন একটা কাজ করেছে। প্রথমে প্যান্টে আগুন লাগার কারণে মেজাজ একটু চটে গেলেও এর কারণ জেনে এখন একটু ভালো লাগছে। বিভান উষ্ঠ প্রসারিত করলো। রূপন্তীর পানি এগিয়ে এসে বলল, কেন আমি এভাবে বাংলাদেশে আসায় কি হিংসা হচ্ছিল তোমার? ধরা পড়ে গিয়ে আমতা আমতা শুরু করলো রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, হিংসা হতে যাবে কেন? এমনিই বলছিলাম আর কি। এভাবে হাফ প্যান্ট পরে কেউ বিদেশ থেকে দেশে আসে নাকি? মানুষ দেখলে কি বলবে? লাজ লজ্জাও বলেও তো একটা কথা আছে। রূপন্তী কোনো মতে কথাটা শেষ করে আর দাঁড়ালো না। চঞ্চল পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে বাইরে। যাওয়ার আগে বলে গেল, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। অন্ধকার রাত। শহরের বুকটা নিস্তব্ধ হয়ে পড়েছে এই ক্ষণে। পুরো বাড়িটাতেও কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হয়তো ঘুমিয়ে পড়েছে তারা। শুধুমাত্র ঘুম নেই রূপন্তীর দুই চোখে।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মেয়েটা। তার পাশেই চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে বিভান। গভীর ঘুমে আচ্ছন্ন সে। গতকাল রাতে ঘুমায়নি, যার দরুন আজ আর রাত জাগতে পারেনি। তাছাড়া এতটা পথ জার্নি করে শরীরটাও ক্লান্ত ছিল। রূপন্তী ক্ষণে ক্ষণে কেমন অস্থির হয়ে উঠছে। বাবা মায়ের জন্য খারাপ লাগছে ভীষণ। তখন তার বিয়ের কথা শুনে সালাম হোসেন কেমন চলে গেলেন, মাও মুখ ফিরিয়ে নিলেন। আর যাই হোক, রূপন্তী তার বাবা মাকে ভালোবাসে ভীষণ। তারা কষ্ট পাবে এমন কাজ সে কখনো করেনি, কিন্তু এবারে না চাইতেও তাদের কষ্ট দেওয়ার মতো কাজ করে ফেলেছে। তাদের অগোচরে বিয়ের মতো একটা বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যদিও এ কাজ সে করতে চায়নি, কিন্তু তাকে চাপে ফেলে জোর জবরদস্তি করে করানো হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। পাশে ফিরে তাকালো বিভানের পানে। লোকটার ঘুমন্ত মুখশ্রী কি স্নিগ্ধ এবং নিষ্পাপই না লাগছে। মনে হচ্ছে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে আছে। কে বলবে এই লোকের ভেতরে কোনো সমস্যা আছে, কিংবা এ জেগে থাকলে দু চারটা তাণ্ডব সৃষ্টি করতে পারে। রূপন্তী হাত বাড়িয়ে আলতোভাবে নাকে টেনে দিল বিভানের। ছেলেটা নড়ে চড়ে উঠল সাথে সাথে, তবে পুরোপুরি ঘুম থেকে উঠল না। রূপন্তী হালকা হাসল, একটু ঝুঁকে চুমু খেলো বিভানের কপালে আর নাকে। বিয়ের সময় হয়তো এই লোকের প্রতি তার ভালোবাসা ছিল না তেমন, তাকে জোর করে বিয়ে করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে এসে রূপন্তী অনুভব করে সে ভীষণ ভালোবাসে বিভানকে। এই লোকটার মধ্যে যত সমস্যাই থাকুক না কেন, এই লোকটা যেমনই হোক না কেন, রূপন্তীর একে ছাড়া চলবে না, একদম চলবে না। মেয়েটা ফের ঝুঁকে গেল বিভানের পানে, গালে আলতোভাবে একটা চুমু খেলো, উঠে গেল বিছানা ছেড়ে। ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে আস্তে ধীরে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। স্বল্প সময়ের মধ্যে রূপন্তী এসে দাঁড়ালো তার বাবা মায়ের কক্ষের সম্মুখে। কক্ষের দরজাটা ভিতর থেকে আটকানো। মেয়েটা দরজায় ধাক্কা দেওয়ার জন্য হাত উঁচিয়েও নামিয়ে ফেললো। এত রাতে বাবা মায়ের কক্ষের দরজা ধাক্কা দিতে কেমন একটা ইতস্তত লাগছে তারা ইতিমধ্যে হয়তো ঘুমিয়েও পড়েছে, কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে না পারলে যে শান্তি পাবে না রূপন্তী। সালাম হোসেন এবং পাখি বেগমকে সবটা বুঝিয়ে বলতে হবে। হয়তো দেখা যাবে ওদিকে তারা কষ্ট পাচ্ছে আর এদিকে সে অপরাধ বোধে ভুগছে। রূপন্তী জোরে জোরে একটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে টোকা দিয়েই ফেললো বন্ধ দরজায়। গলা উঁচিয়ে ডাকলো, বাবা, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? স্বল্প সময়ের মধ্যেই দরজাটা খুলে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলেন পাখি বেগম। চোখে মুখে তার থমথমে একটা ভাব। রূপন্তী মেকি হাসলো, ফের বলল, তোমরা ঘুমাওনি এখনো? ঘুমানোর মতো অবস্থা তুই রেখেছিস যে ঘুমাবো? পাখি বেগমের রুক্ষ কণ্ঠস্বর। দীর্ঘ শ্বাস ফেলল রূপন্তী। মায়ের পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। সালাম হোসেন বিছানায় আধ শোয়া হয়ে বসেছিলেন। মেয়েকে দেখেই থমথমে কণ্ঠে বললেন, এত রাতে এখানে? রূপন্তী দৃষ্টি নত করলো, মিনমিনে কণ্ঠে বলল, তোমাদের সাথে কিছু কথা ছিল। আর কি বাকি রেখেছিস বলার? নিজের জীবনের সিদ্ধান্তগুলো তো এখন নিজেই নিতে পারিস, এখন আবার আমাদের প্রয়োজন কি? পাখি বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন কথাগুলো। রূপন্তী আর চোখে একবার তাকালো বাবা মায়ের পানে, দৃষ্টি নত রেখেই অপরাধীর স্বরে বলল, আমি জানি আমি তোমাদের মনে কষ্ট দিয়েছি, তোমাদের না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে অন্যায় করেছি। আমার অপরাধ হয়তো ক্ষমার অযোগ্য, তবুও তোমাদের কাছে মাপ চাইতে এসেছি। দয়া করে মাফ করে দাও আমাকে। থামলো রূপন্তী, ফের ইতস্তত করে বলল, আসলে আমাদের বিয়েটা হুট করে এমন একটা পরিস্থিতিতে হয়ে গিয়েছিল যে তোমাদের জানাতে চেয়েও জানাতে পারিনি। সালাম হোসেনের দৃষ্টি শীতল হলো। শান্ত কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, কি এমন পরিস্থিতিতে পড়েছিলি যার কারণে কাউকে কিছু না জানিয়ে একদম বিয়ে করে নিতে হলো? রূপন্তী হাঁসফাঁস করলো। বাবা মায়ের কাছে সব ঘটনা খুলে বলতে কেমন অস্বস্তি লাগছে তার, কিন্তু না বলেও তো উপায় নেই। রূপন্তী স্পেন থেকে ভেবে এসেছিল দেশে ফিরে কাউকে তাদের বিয়ে সম্পর্কে কিছু জানাবে না। সবাইকে বলবে তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই বিয়ে করতে চাইছে।
তারপর সবাইকে সাথে নিয়ে নতুনভাবে করে বিয়ে করবে। এতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। কিন্তু বিভান তা আর হতে দিল কই, এসেই সবাইকে বলে দিল তারা বিয়ে করে নিয়েছে। বেশ, রূপন্তীর সব পরিকল্পনায় জল অবশ্য একদিকে বিষয়টা এখন জানাজানি হয়েও ভালো হয়েছে। সত্য কোনোদিন চাপা থাকে না। আজ রূপন্তী কোনোভাবে মিথ্যা টিত্যা বলে বেঁচে গেলেও একদিন তো সবাই অবশ্যই জানতো যে তাদের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল। সেদিন হয়তো সবাই আরো কষ্ট পেত। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। আস্তে ধীরে বলা শুরু করলো তার বিয়ের ঘটনা। যদিও সবটা সে বলেনি, শুধুমাত্র যতটুকু বাবা মায়ের সামনে বলা যায় ততটুকুই বলেছে। সবটা শুনে সালাম হোসেন এবং পাখি বেগম বিস্মিত হয়ে পড়লেন। সালাম হোসেন হতবাক হয়ে শুধালেন, বিভান তোকে জোর করে বিয়ে করেছে? রূপন্তী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। পাখি বেগম আঁচলে মুখে ঢেকে কেঁদে উঠলেন তৎক্ষণাৎ। কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ের। শেষ পর্যন্ত কিনা কেউ আমার মেয়েটাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে। সালাম হোসেন স্ত্রীর এমন কান্নায় বিরক্ত হলেন। কপাল কুঁচকে তাকে বললেন, আহ, থামবে তুমি? আগে আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। পাখি বেগম কান্না না থামালেও প্রলাপ থামালেন। সালাম হোসেন আবার ফিরে তাকালেন মেয়ের পানে। কপালের ভাঁজ গাঢ় করে বললেন, এ কথা তুই আমাদের আগে বলিসনি কেন? আমরা কি মরে গেছি? একজন তোকে জোর করে বিয়ে করলো আর তুইও মুখ বুজে তার সংসার করবি? এটা হয় না। আমি জানি বিভান আমার উপরের রাগ থেকে তোকে জোর করে বিয়ে করেছে। আমি আমার জন্য তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আমি এখনই বিভানের সাথে কথা বলবো। ওর যা শাস্তি দেওয়ার আমাকে দিক, আমি মাথা পেতে নেব। কিন্তু এর জন্য আমার মেয়ের জীবনটা আমি শেষ হতে দিব না। সালাম হোসেন উঠে দাঁড়ালেন, পা বাড়ালেন দরজার দিকে। রূপন্তী ব্যস্ত হলো। তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ালো বাবা। তাড়াহুড়ো করে বলল, তেমন কিছু নয় বাবা, তোমার উপরের রাগ থেকে উনি আমাকে বিয়ে করেননি, নিজ থেকেই বিয়ে করেছেন। বিভানের নিজে থেকে তোকে বিয়ে করার কোনো কারণ আমি দেখছি না। একে তো তুই সামান্য এক ড্রাইভারের মেয়ে, তার উপর ওর শত্রুর মেয়ে। তাছাড়া একটু আগে বিভান তোর সাথে যে ব্যবহার করলো, এটা দেখার পরও তোকে আমরা ওর সাথে থাকতে দিতে পারবো না। ও যদি চায় আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব তো যাব, যদি জেলে দিতে চায় তাও যাব, তবুও তোকে জেনে শুনে এই আগুনে ফেলে রাখতে পারবো না। সালাম হোসেন আবারও পা বাড়ালেন সম্মুখ পানে। রূপন্তী তাড়াহুড়ো করে ধরে ফেললো তার এক হাত। ব্যস্ত হয়ে বলল, উনি মানসিকভাবে অসুস্থ বাবা, তাই এমন ব্যবহার করে ফেলেছেন। সালাম হোসেন চমকালেন, পিছু ঘুরে বললেন, কি বললি? আবার বল। রূপন্তী সময় নিল একটু, ধীরে সুস্থে বলতে শুরু করলো, অল্প বয়সে বাবা মায়ের হঠাৎ মৃত্যু ওনার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল বেশ। দেশে থাকাকালীন ওনার পাগলামিগুলো নিশ্চয়ই তোমরা দেখেছিলে। তারপর তো সেই পাগলামি নিয়েই পাড়ি জমালেন স্পেনে। সেখানে দিনের পর দিন একা থাকতে থাকতে চরম মানসিক অবসাদ এবং হতাশায় একটা সময় উনি মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছিলেন। তখন এর জন্য ডাক্তারও দেখিয়েছিলেন, তবে পুরোপুরি সুস্থ বোধহয় হয়ে ওঠেননি। উঠবেন কিভাবে? ওনার যত্ন নেওয়ার মতো, ওনার খেয়াল রাখার মতো তো আশেপাশে কেউ ছিল না। ইচ্ছে হলে ঔষধ খেয়েছে, ইচ্ছে না হলে খায়নি, যার দরুন বাহ্যিকভাবে উনি সুস্থ হলেও ভিতরে ভিতরে সমস্যাটা থেকেই গিয়েছিল। এখনো যদি ওনার সম্মুখে ওনার অপছন্দনীয় কিংবা ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে, তাহলে উনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু কি করে ফেলেন নিজেও জানেন না। এখনো যদি ওনার সম্মুখে ওনার অপছন্দনীয় কিংবা ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে, তাহলে উনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে কি করে ফেলেন নিজেও জানেন না। থামলো রূপন্তী, ফের বলল, উনি বাহ্যিকভাবে সম্পূর্ণ সুস্থ। হঠাৎ করে কেউ ওনাকে দেখলে ধরতে পারবে না যে তার ভিতরে কোনো সমস্যা আছে। আমি যখন প্রথম স্পেনে গিয়েছিলাম, তখন তোমার মেয়ে হওয়ার সুবাদে
উনি আমাকে সহ্য করতে পারতেন না, দেখলেই তেড়ে আসতেন। প্রথম দিকে ছেড়ে দিলেও ধীরে ধীরে আমিও ওনার সম্মুখে রুখে দাঁড়াতে শুরু করি। তবে ধীরে ধীরে আমার প্রতি ওনার ব্যবহার নরম হয়েছিল। তারপর আসে এই বিয়ের বিষয়টা। উনি কিন্তু আমাকে ভালোবেসেই বিয়েটা করেছিলেন এবং সর্বদা খেয়াল রেখেছেন আমার, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ক্ষেপে যেতেন। তখন ওনার ব্যবহারগুলো খুব আহত করতো আমাকে। বড় কোনো কারণ নয়, ছোট ছোট কারণ, অথচ ওনার প্রতিক্রিয়া হতো খুব বেশি। আবার মাথা ঠান্ডা হলেই উনি অনুতপ্ত হতেন, ছুটে আসতেন মাপ চাইতে। ওনারও এই আচরণগুলোই দিনের পর দিন ভাবিয়ে তুলেছিল আমাকে। একজন মানুষ যদি সত্যিকারের অর্থে খারাপ হয় তবে নিশ্চয়ই খারাপ ব্যবহারের পর সে অনুতপ্ত হবে না কিংবা মাপ চাইতে আসবে না। নিজের মনের সন্দেহ দূর করার জন্য আমি এই বিষয়গুলো ওনার বন্ধু জ্যাকের সাথে আলোচনা করি। জ্যাক আমাকে সম্পূর্ণ তথ্য দিতে না পারলেও কিছুটা তথ্য দেন। তখন আমার শুধু একটা কথাই মনে হয়েছিল, আমার আর দেরি করা উচিত নয়, যত দ্রুত সম্ভব সবকিছু ঠিক করা উচিত। ওই মানুষটাকে তার বিদঘুটে অতীত থেকে বের করে আনা উচিত। তাই ওনাকে না জানিয়েই টাকা ধার করে আমি দেশে চলে আসি, কারণ জানিয়ে আসলে উনি কখনো আমাকে আসতে দিতেন না। আর এই না জানানোর জন্যই উনি তখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং আমাকে আঘাত করে। সালাম হোসেন এবং পাখি বেগম মনোযোগ দিয়ে শুনলেন সবটা। ছেলেটার জন্য তাদের খারাপ লাগলো ভীষণ। সালাম হোসেনের হৃদয়ে অপরাধ বোধ চড়াও হলো তরতরিয়ে। আজ তার জন্যই বিভানের এই অবস্থা। হয়তো সে সত্যিকার ভাবে বিভানের বাবা মায়ের হত্যাকারী নন, কিন্তু বিভানের জীবনটা এই পর্যায়ে আসার পিছনে তার হাতে রয়েছে। মা বাবার মৃত্যুর পরই ছেলেটা তাকে সহ্য করতে পারত না, নিজের বাবা মায়ের খুনি বলে মনে করত। তখন যদি সালাম হোসেন নিজে এই বাড়ি থেকে চলে যেতেন তাহলে এসব কিছুই হতো না। তিনি বাড়ি ছাড়েননি বলেই তো বিভান বাড়ি ছেড়েছিল, বেছে নিয়েছিল নিজের একাকী জীবনকে। অথচ সালাম হোসেনের এ বাড়ির সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না। সে শুধু নিজের স্বার্থের জন্য এ বাড়িতে পড়েছিলেন। তিনি তখন ভেবেছিলেন এ বাড়ি ছেড়ে গেলে তার চাকরি পেতে কষ্ট হবে, পরিবার নিয়ে পথে বসতে হবে। অথচ তার পরিবার বাঁচাতে গিয়ে আরেকটা ছেলের জীবন নষ্ট হলো, তার পরিবারের থেকে দূরে চলে গেল, সময়ের পরিক্রমায় মানসিক রোগীতে পরিণত হলো। সালাম সাহেব আর বিভানের বিরোধিতা করতে পারলেন না। ফিরে এসে বললেন, বিছানায় নিচু স্বরে রূপন্তীকে বললেন। রূপন্তী তাকালো বাবার দিকে, মনে মনে বলল, আমি তাকে কারো প্রায়শ্চিত্ত স্বরূপ সুস্থ করে তুলব না, আমি তাকে সুস্থ করে তুলব ভালোবেসে নিজের সাথে সারা জীবন আগলে রাখতে। রাত আরো কিছুটা গড়ালো। বাইরে নিশাচর প্রাণীদের গান শোনা যাচ্ছে থেকে থেকে। রূপন্তী বাবা মায়ের সাথে কথা সেরে কেবলই কক্ষে ফিরল। দরজাটা বন্ধ করে পিছন ঘুরতেই চমকে উঠল সে। বিভান গোল হয়ে বসে রয়েছে বিছানায়, ঘুম ঘুম চোখে মুখে তাকিয়ে আছে রূপন্তীর পানেই। আকম্মিক ছেলেটাকে এভাবে দর্শনে প্রথমে একটু চমকে দিয়েছিল রূপন্তী, তবে পরক্ষণে আবার হেসে ফেলল। পা চালিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, হাত বাড়িয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি ঘুম শেষ? বিভান রূপন্তীর হাত টেনে বিছানায় শুইয়ে দিল, অতঃপর নিজেও শুয়ে পড়ল তার পাশে। ঘাড়ে মুখ গুজে বলল, কোথায় গেছে রাত রাতে? রূপন্তী আলতো হাসলো, দুষ্টুমির স্বরে বলল, আপনাকে রেখে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝপথ পর্যন্ত গিয়েই কেমন খারাপ লাগলো। এমনিই তখন আপনার ভবিষ্যতে আগুন লাগতে লাগতে বেঁচে গেছে, এখন যদি আবার আমি হারিয়ে যাই, ছেড়ে যাই, তাই আবার ফিরে এলাম আর কি। বিভান সাথে সাথে কামড় বসালো রূপন্তীর ঘাড়ে। হকচকি উঠল মেয়েটা, ছিটকে দূরে সরে যেতে চাইলো ছেলেটার কাছ থেকে, কিন্তু পারল না। বিভান তার আগেই কোমর চেপে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে, ঘাড়ে ফের আলতো ভাবে কামড় বসিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললেও মেরে দেব। এছাড়া আর আপনি পারেন কি? তোমাকে ভালোবাসতে পারি, আদর করতে পারি। থামলো বিভান, উষ্টে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, চলো না, একটু আদর করে দিই তোমাকে। রূপন্তী ভরকালো,
এই লোকের সাথে দুষ্টুমি করতে গিয়েও তো বিপদ। ঢোক গিলল মেয়েটা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, অনেকটা পথ জার্নি করে এসেছেন, ঘুমান এখন, আমিও ঘুমাবো। এতক্ষণ ঘুমিয়েছি তো। কিন্তু আমি তো ঘুমাইনি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। শুভরাত্রি। রূপন্তী চোখ বন্ধ করলো। বিভান তার ঘাড় থেকে মুখ তুলে তাকালো। মেয়েটার দিকে ভ্রু যুগল কুঁচকে এলো তার। একটু ঝুঁকে বেশ জোরে সুরেই কামড় বসালো রূপন্তীর গলায়। সাথে সাথে চেঁচিয়ে উঠলো মেয়েটা, গলায় হাত দিয়ে নাক মুখ কুঁচকে বলল, কি সমস্যা, কি এমন করছেন কেন? তাহলে তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাবো না তো কি করব? সারা রাত চোর পাহারা দেব? রূপন্তীর বিরক্তি ভরা কণ্ঠস্বর। শীতল হলো বিভানের দৃষ্টি। শান্ত কণ্ঠে বলল, না, আমাকে পাহারা দাও। রূপন্তী বোধহয় বলতে চাইলো আরো কিছু, কিন্তু সে সুযোগ আর পেল না মেয়েটা। তার আগেই বিভান নিজের উষ্ঠ দ্বারা রোধ করলো তার উষ্ঠজোড়া। পরম যত্নে শুষে নিল, সুরুত করলো কোমল উষ্ঠদয়। রূপন্তী প্রথমে একটু তেজ দেখালো, ধীরে ধীরে শান্ত হলো। সাড়া দিল বিভানের আহ্বানে। দুই হাতে জড়িয়ে ধরল স্বামীকে। রাতের আধার কেটে ভোরের দেখা মিলেছে। চারদিকটা ভরে উঠেছে সূর্যের উজ্জ্বল সোনালী আলোয়। সালাম হোসেন ব্যতীত সকলেই খাবার কক্ষে হানা দিয়েছে সকালের নাস্তা করার উদ্দেশ্যে। রূপন্তী রান্নাঘর থেকে খাবার আনা নেওয়ার সাহায্য করছে পাখি বেগমকে। জুবাইদা বেগম এবং জালাল আহমেদ বসে বসে নিজেদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করছে। রায়ান এবং বিভান চুপচাপ বসে রয়েছে পাশাপাশি। রায়ান বারবার আর চোখে তাকাচ্ছে বিভানের দিকে, হয়তো বলতেও চাইছে কিছু একটা, কিন্তু কেমন যেন সাহস করে উঠতে পারছে না। বিভান লক্ষ্য করলো বিষয়টা, সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, তোমার কিছু বলার থাকলে বলে ফেলতে পারো, এত ইতস্তত করার কিছু নেই। রায়ান সাহস পেল একটু। বিভানের গা ঘেঁষে বসে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমার বোনকে বিয়ে করেছেন? বিভান পাশ ফিরে তাকালো, ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, কেন? রায়ান চোখ বড় বড় করলো, উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি দেখে বিয়ে করেছেন ওকে? আপনার মতো এক সুদর্শন পুরুষের তো ওর মতো এক চুন্নিকে বিয়ে করার কথা নয়। নাকি ও কোনোভাবে আপনাকে কোনো ব্ল্যাকমেল টেল করে বিয়ে করতে বাধ্য করেছে? আমাকে আপনি নির্দ্বিধায় সব বলতে পারেন, আমি কাউকে কিছু বলবো না। বিভান নড়ে চড়ে উঠল, একটু কেশে গলা পরিষ্কার করে বলল। রায়ান যেন অবাক হলো, তবে পরক্ষণেই আবার কণ্ঠে জোর দিয়ে বলল, তাহলে নির্ঘাত ও আপনাকে তাবিজ করেছে। বিভান আর রায়ানের কথোপকথনের মধ্যেই খাবার কক্ষে এসে উপস্থিত হলেন সালাম হোসেন। বসলেন একটা চেয়ার টেনে। চেয়ারের শব্দ পেয়ে বিভান তাকালো সামনের দিকে। হঠাৎ সালাম হোসেনের মুখটা দিকেই পুরনো ক্রোধ জেগে উঠল। চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃত ফ্যাকাশে মুখশ্রী। হৃদয়ে তীব্র বেগে আঘাত হানল। ওই লোকটাই তোর বাবা মাকে হত্যা করেছে, এতিম করেছে তোকে। বিভান উত্তেজিত হয়ে পড়ল। ক্রোধে ছেলেটার কপালের রগগুলো কেমন নীলচে বর্ণ ধারণ করলো মুহূর্তেই। চোখ দুটো কেমন হিংস্র হয়ে উঠেছে। দিশেহারা হয়ে বিভান উঠে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে সামনে রাখা গ্লাস প্লেটগুলো ফেলে দিল মেঝেতে। মুহূর্তেই সেগুলো ঝনঝন শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল। চমকে উঠল সবাই। কেউ তার নিকট আসার আগেই গর্জে উঠল, হুঙ্কার ছেড়ে বলল। সালাম হোসেন অস্থির হলেন। কি করবেন বুঝতে উঠতে পারলেন না। কি করবেন বুঝে উঠতে পারলেন না। গত রাতেই তো মেয়ের থেকে শুনলেন সব। তারপর বিভানের সামনে বোধহয় তার আশাটা ঠিক হয়নি। ছেলেটা এমনিই তাকে পছন্দ করে না, তার উপর তার মানসিক পরিস্থিতিও ভালো না। রূপন্তীও চমকে উঠল বেশ। সে তো ভুলেই বসেছিল তার বাবা আর বিভানের ব্যাপারটা। যে ছেলে স্পেনে বসে সালাম সাহেবের নাম শুনলেও নিজের উপর নিয়ন্ত্রণ হারাতো, সে আজ মুখোমুখি তার। স্পেনে বসে বিভানকে সালাম হোসেনের মুখোমুখি হতে হয়নি, বা একা একা থাকায় তার ইচ্ছের বিরুদ্ধে তেমন কিছু ঘটেনি বলে সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়েছে। কিন্তু এখানকার পরিবেশ ভিন্ন রকমের। এখানে সালাম হোসেনের বসবাস, সুতরাং দুজন মুখোমুখি হলেই ছেলেটার আরো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্পেনে থাকতে তার অসুস্থতা তেমন একটা পরিলক্ষিত না হলেও দেশে তা হবে, কারণ এটাই তো জন্মভূমি।
এখানেই তো নিজের মা বাবাকে হারিয়েছিল সে, এখানেই সালাম হোসেন আছেন। রূপন্তী সব যেন এত বড় একটা ভুল কিভাবে করলো। তার উচিত ছিল বিভানের খাবারটা ঘরে দিয়ে আসার, নয়তো তার বাবাকে একটু পরে এখানে আসতে বলা। বিভান চেঁচিয়ে উঠলো আবারও, টেবিলে আঘাত করে বলল, এই লোককে আমার সামনে থেকে সরাও, আমি একে সহ্য করতে পারছি না, অসহ্য হচ্ছে আমার। রূপন্তী ছুটে এলো বিভানের নিকট, দুই হাতে জড়িয়ে ধরলো তার বাহু, ব্যস্ত হয়ে বলল। আপনি শান্ত হন, দয়া করে উত্তেজিত হবেন না। বিভান যেন উত্তেজিত হয়ে পড়লো আরো, চেঁচিয়ে বলল, আগে ওনাকে আমার সামনে থেকে যেতে বলো, আমি সহ্য করতে পারছি না ওনাকে। ইচ্ছে হলে সব ধ্বংস করে দেয়, ভেঙে করিয়ে দিয়ে চারপাশটা। বিভান ফের হাত দ্বারা আঘাত করলো টেবিলে, মুহূর্তেই তার ফর্সা হাত কেটে লাল রক্তে দেখা মিলল। রূপন্তী ভীত হলো, দিশেহারা হয়ে উঠল তার হৃদয়। ইশারা করে সবাইকে বেরিয়ে যেতে বলল কক্ষ থেকে। সালাম হোসেন এবং পাখি বেগমের ভয় হলো, গতরাতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মেয়েটার উপর যা অত্যাচার চালালো, এবারেও যদি তেমন কিছু হয়। সালাম হোসেন আমতা আমতা করে বলল, ও যদি তোকে আবার কিছু করে দেয়? কিছু করবেন না উনি আমাকে। তোমরা যাও, আগে যাও এখান থেকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও একে একে সবাই খাবার কক্ষ থেকে চলে গেল। রূপন্তী আশেপাশে একবার চোখ বুলিয়ে জড়িয়ে ধরল বিভানকে, ঠান্ডা কণ্ঠে বলল, শান্ত হন আপনি, এত উত্তেজিত হলে অসুস্থ হয়ে পড়বেন তো। বিভান তবু শান্ত হলো না। সালাম হোসেনের সব ক্রোধ গিয়ে পড়ল মেয়েটার উপর। সব দোষ এই মেয়েটার। এ যদি দেশে না আসতো তাহলে সেও দেশে আসতো না, আর এখন সালাম হোসেনের মুখোমুখিও হতে হতো না। বিভান শক্ত হাতে নিজের থেকে সরিয়ে নিল রূপন্তীকে, ধাক্কা মেরে ফেলে দিল মেঝেতে, দাঁতে দাঁত চেপে বলল, সব হয়েছে তোর জন্য। তুই আমাকে টানতে টানতে বাংলাদেশে না আনলে আজ এত কিছু হতো না, সব দোষ তোর। এইটি কংক্রিটের গড়া শক্ত মেঝেতে পড়ে হাতে ব্যথা পেল রূপন্তী, তবে হার মানল না। যেভাবেই হোক বিভানকে শান্ত করতে হবে তাকে। মেয়েটা উঠে দাঁড়ালো ফের। উপায় না পেয়ে ঝাঁপিয়ে পড়লো বিভানের উপর, ঝুলে পড়লো ছেলেটার গলা ধরে, হড়বড়িয়ে বলল, আমার বাচ্চা চাই। তুই এইটুকু বলেই থেমে গেল ইমাদ। রূপন্তীর বলা বাক্যটা পুরোপুরিভাবে মস্তিষ্কে হানা দিতেই সে হতভম্ব হয়ে পড়ল। চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে, হতবাক কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। রূপন্তী অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের বলা কথায় নিজেই লজ্জায় পড়ল সে। এমন একটা কথা হুট করে তার কণ্ঠ থেকে বেরোলো কিভাবে? তারপর হুট করে না হয় বেরিয়ে গেছে। বিভানু নিশ্চয়ই শুনে নিয়েছে ইতিমধ্যে, তাহলে আবার তা জিজ্ঞেস করতে হবে কেন? এলোমেলে দৃষ্টি ফেলল রূপন্তী, ঢোকে গিলে বলল, খাবেন না? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাবো তো অবশ্যই, আগে বলো তুমি একটু আগে কি বললে? রূপন্তী জোরপূর্বক হাসল, এলোমেলো টেবিলটা গোছানোর উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলল, খাওয়ার কথা বলেছি। তার আগে কি বলেছ? আপনাকে শান্ত হতে বলেছি। বিভানের কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরে সে বলল। তুমি বাচ্চা চেয়েছো আমার কাছে। রূপন্তী জায়গায় পাল্টি খেলো, চোখ মুখ কুঁচকে বলল, চিচি কি সব বলছেন? আমি বাচ্চা চাইতে যাব কেন? কিন্তু আমি স্পষ্ট শুনলাম তুমি আমার কাছে বাচ্চা চেয়েছো। রূপন্তী মেঝেতে বসে পড়ল, ভাঙ্গা প্লেট গ্লাসগুলো তুলতে শুরু করলো খুব সাবধানে, সাথে মুখ বাঁকিয়ে বলল, রাগে আপনার মাথা তো আগেই গিয়েছে, এখন বোধহয় কানটাও গিয়েছে। কি সব ভুলভাল শুনছেন? কানে ডাক্তার দেখান তাড়াতাড়ি। বিভান কিছুটা ভরকালো, কানে একটা ভুল শুনল সে, নাকি সে ঠিকই শুনেছে কিন্তু রূপন্তী মিথ্যা বলছে? ছেলেটা মাথা চুলকালো, তবে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারল না। ভ্যাবলায় ন্যায় বসে পড়ল মেঝেতে, নিজের চিন্তা ভাবনার ইতি টেনে রূপন্তীর সাথে আস্তে ধীরে ভাঙ্গা কাজগুলো তুলতে শুরু করলো। শহরের বুকে ব্যস্ততা বেড়েছে, চারদিক থেকে যানবাহনের প্যাপ ও ধ্বনি শোনা যাচ্ছে লাগাতার। রূপন্তী বসে রয়েছে বাড়ির সামনের বাগানে, সাথে আছেন সালাম হোসেন, রায়ান এবং জালাল আহমেদ। কতদিন পর মেয়েটা দেশে ফিরেছে, সবাই মিলে তাই লুডো খেলায় মেতে উঠেছে। বিভান নিজ কক্ষেই ছিল। রূপন্তীকে বেশ কিছুক্ষণ না দেখে সে বেরিয়ে এলো বাইরে।
চারদিক খুঁজতে খুঁজতে বাগানে এসে পেল সবাইকে। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু সালাম হোসেনের দিকে নজর পড়তে আবারও মেজাজ বিগড়ালো। পৃথিবীতে এই একটা মানুষকে সে দেখতে পারে না, দেখতে চায় না, অথচ এই লোকই বারবার তার সামনে চলে আসে। অবশ্য এতে সালাম হোসেনেরই বা দোষ কি?